তো বিহারিরা যখন এত এগিয়ে, তখন আমার রাজ্য এত পিছিয়ে কেন? আমার রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি একেবারে থেমে গিয়েছিল। আমার রাজ্যের মানুষকে রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। 90-এর দশকে যা হয়েছিল তা আমরা কখনো উপেক্ষা করতে পারি না, জানেন। আইন শৃঙ্খলাহীনতার গোটা শাসনকাল, অরাজকতার গোটা যুগ। বিহারিরা রাজ্যের এবং দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালোভাবে অবগত। তাই রাজনৈতিকভাবে, জানেন, তারা খুব সচেতন। তাই শেষ পর্যন্ত তারা তাদের ভোট নষ্ট করতে চাইবে না। আমি বিশ্বাস করি না যে রাজনীতিতে কোনো বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। তাই আমার নিজের একটা MY সমীকরণ আছে, যেখানে আমার M হলো মহিলা এবং আমার Y আমার রাজ্যের যুব সমাজকে বোঝায়। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, অন্যতম আমরা ঘুরে বেড়াচ্ছি, সব গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলছি। আর এটা আমাদের প্রথমবার আসা নয়, অনেকবার এসেছি। আর অন্যতম প্রধান যে বিষয়টা উঠে আসে, মানুষ যা বলে, আর আমি অন্তত প্রথম অংশের সাথে একমত হতে চাই যে বিহারের মানুষ সেরা, কিন্তু বিহারের রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ। আর তারা এই রাজ্যকে ভীষণভাবে হতাশ করেছে। এই দেশের যে কোনো রাজ্যের, বড় রাজ্যের মাথা পিছু আয়ের দিক থেকে আপনারা সর্বনিম্ন স্তরে আছেন। এত প্রতিভাবান উচ্চ IQ সম্পন্ন মানুষের জন্য এটা খুবই আশ্চর্যজনক। একদম ঠিক। এবং আমাদের কারণটা বুঝতে হবে, কেন এটা সত্যিই ঘটেছিল। আমি সত্যিই বিশ্বাস করি যে আমার রাজ্যের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো হয়নি। হ্যাঁ, আমি নিজে প্রথম অর্ধেকের সাথে একমত যে বিহারের মানুষ, জানেন, যাদের IQ অন্যতম সর্বোচ্চ, এবং আপনি তাদের খুঁজে পাবেন তারা সব জায়গায় আছে। তারা মিডিয়া এবং ব্যবসায়িক সংস্থাগুলিতে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, এবং বলাই বাহুল্য সবচেয়ে বেশি সংখ্যক IAS এবং IPS অফিসার বিহার থেকে আসেন। বিহারের মানুষ যদি এত এগিয়ে থাকে, তাহলে আমার রাজ্য এত পিছিয়ে কেন? এই প্রশ্নটাই আমাদের বারবার করতে হবে। অবশ্যই রাজ্যের নেতৃত্ব নিশ্চিতভাবে দায়ী, কিন্তু এটাই একটা কারণ যে কেন স্বাধীনতার পর থেকে আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলির মতো এই রাজ্যের উন্নয়ন হয়নি। আমি এটাও বিশ্বাস করি যে সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি হলো একটি জুটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভিন্ন ভিন্ন সরকার। আমার রাজ্যে পরিহাসের বিষয়টা ছিল যে একটানা প্রায় 27 বছর ধরে রাজ্য স্তরের সরকার কেন্দ্রীয় স্তরের সরকারের থেকে আলাদা ছিল। আজ যখন আমার প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেন, আমি সত্যিই বুঝতে পারি তিনি আসলে কি বলতে চান, কারণ আমরা এটা দেখছি। না, দুঃখিত, এটা ঠিক আছে, আমি আপনাকে বলছি কেন, কিন্তু এরকম অনেক রাজ্য আছে, অনেক আছে। এই বিষয়ে এটা আমার মত। তবে অনেক রাজ্যে রাজ্য স্তরের পরিস্থিতি কেন্দ্রীয় স্তরের থেকে আলাদা। অবশ্যই আমি বুঝতে পারছি, আর তারা খুব ভালো করে। আমি তো এটা আপনার রাজনীতিবিদের এদিক ওদিক করার সাবলীলতা না, কিন্তু আপনি জানেন আত্মকেন্দ্রিক। স্যার, আজকাল এটা গড়ে উঠছে। মানে বাংলার দিকেই দেখুন না কি হচ্ছে। ওখানকার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের শুরু করা কোনো স্কিমেই রাজি হন না। উনি কি ভালো করছেন? না, আমি 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 যেখানেই হোক স্যার, আপনি যখন এটা বলেন আমি সেটার সঙ্গে সত্যি একমত নই, কিন্তু তারপর আমি এটা আমার দৃষ্টিকোণ, বুঝলেন, যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি উভয় সরকার একমত থাকে তাহলে কাজ সহজ হয়ে যায়। 2000-এর দশকে আমরা দেখেছি যে যখন কেন্দ্রে UPA সরকার ক্ষমতায় ছিল, তখন আমার রাজ্যে NDA সরকার ছিল। যেই মাত্র কেন্দ্রে NDA সরকার আর এলো, আমাদের এখানে মহাজোটের সরকার ছিল। সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্যগুলো দক্ষিণে, এবং সেগুলো সবই কেন্দ্র থেকে আলাদা। দ্রুততম বর্ধনশীল রাজ্য, স্যার, তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি আছে যা আমার রাজ্য কভিও গড়ে তুলতে পারেনি। এর একটি উল্লেখযোগ্য কারণ হলো যে আমরা 1990-এর দশকে জঙ্গল রাজের সময় যা ঘটেছিল তা উপেক্ষা করতে পারি না।
1990-এর দশকে যখন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের অধীনে অর্থনীতির উদারীকরণ হচ্ছিল, তখন আমার রাজ্যে ক্ষমতায় থাকা নেতারা তার সুবিধা নিতে ব্যর্থ হয়েছিলেন। এই একাধিক কারণেই আমার রাজ্য এখনো পিছিয়ে আছে। কিন্তু তারপর গত 1 বছর ধরে আত্মসমালোচনামূলক প্রধানমন্ত্রী তার তৃতীয় মেয়াদ শুরু করার পর থেকে 11 বা 12 বার আমার রাজ্যে এসেছেন, যা আমি বিশ্বাস করি একে যে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয়েছে তা দেখায়। তিনি আগের দিন সেখানে ছিলেন এবং তিনি কোচার ও সংশ্লিষ্ট কার্যকলাপের জন্য পরের দিনও আসবেন, এবং তিনি আমাদের রাজ্যকে যে ধরনের আপনি জানেন আর্থিক সুবিধা দিচ্ছেন, আমি মনে করি এটি খুব উপকারী হবে যদি এটিকে ভালোভাবে ব্যবহার করা হয়, যা করা হবে, কারণ উভয় সরকার একই অবস্থানে রয়েছে। তাই আমি সত্যি বিশ্বাস করি যে আগামী 5 বছর আমার রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আপনি বললেন আপনি এইমাত্র জঙ্গল রাজের কথা বললেন। ম্যাম, যতবারই দিল্লি থেকে নেতারা আসেন বা এনডিএর নেতারা আসেন, তারা সবসময় এই বিষয়টি উত্থাপন করেন, জঙ্গলের শাসন। কিন্তু বাস্তবে আমরা দেখি যে আপনার প্রজন্ম এবং তার চেয়ে ছোটদের মধ্যে লালুর জঙ্গল রাজের কোনো অনুরণন নেই। এটা এই কারণে যে লোকেরা মঞ্চ থেকে প্রত্যেকবার এই নিয়ে কথা বলে, তাই তারা জানে যে জঙ্গল রাজ বলে কিছু একটা ছিল, একটা অরাজক পরিস্থিতি। তারা গত 10-15 বছরের দিকে তাকিয়ে বলে এখন যে অপরাধ হচ্ছে তার কি হবে। আর আপনি নিজেই এই বছরের শুরুতে বলেছেন যে বিহারে অপরাধের হার। হ্যাঁ, আমি আমার উদ্বেগ প্রকাশ করেছি। হ্যাঁ, খুব ভালো বলেছেন এবং আমি সম্পূর্ণ একমত। এই লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আপনি যেমনটা বললেন, আমাদের জন্য এটাকে আরও বেশি করে প্রচার করাটা জরুরি, কারণ নতুন প্রজন্ম, বিশেষ করে 2005 সালে পরে জন্ম নেওয়া প্রথমবারের ভোটাররা আমাদের রাজ্যের নেতা হিসেবে শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই চেনে। অবশ্যই প্রযুক্তির প্রভাবে যখন তারা রিলস স্ক্রোল করে এবং দেখে যে মুম্বাই আর দিল্লি কেমন উন্নতি করছে, তখন তাদের মনে প্রশ্ন জাগে এবং তারা অবশ্যই প্রশ্ন করে যে তাদের রাজ্য কেন সেখানে নেই। সেই কারণেই কি তাদের আরও বেশি করে জানা দরকার যে সেই যুগটা কেমন ছিল। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আমার রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি থেমে যাওয়ায় এখানকার মানুষদের পরিযায়ী হতে বাধ্য করা হয়েছিল। আমরা যখন পরিযানের কথা বলি, সেটা মূলত সেই যুগেই, সেই শাসনকালেই শুরু হয়েছিল। তাই নতুন প্রজন্মের জন্য এটা জানানো আরও বেশি জরুরি যে বর্তমান মুখ্যমন্ত্রী কোন জায়গা থেকে আমাদের রাজ্যকে তুলে এনেছেন। খাতটা, যাকে আমরা খাই বলি, এত বিশাল আর গভীর ছিল যে সেটা ভরাট করতে এবং আমাদের রাজ্যকে এমন একটা স্তরে নিয়ে আসতে অনেক সময় লেগেছে যেখান থেকে আমরা উন্নয়নের কথা ভাবা শুরু করতে পারি। এটা অবশ্যম্ভাবী ছিল, কারণ 1990-এর দশক থেকে 2005 সাল পর্যন্ত তারা রাজ্যকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল সেটা আরও খারাপ ছিল। চিরাগ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, সবাই মহা আগাড়ি বন্ধনের অভ্যন্তরীণ কুন্দল নিয়ে কথা বলছে, কিন্তু বিজেপি এবং নীতিশের দল উভয়ই গত কয়েকদিনে বেশ কিছু লোককে বহিষ্কার করেছে। তাহলে কি এনডিএ শিবিরের মধ্যেও প্রচুর অভ্যন্তরীণ কুন্দল চলছে এবং বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে? লোকেরা কি আপনার নিজের দলের লোকেরাই কি, যাদের টিকিট দেওয়া হয়নি, আপনার নিজের প্রার্থীদের বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? এটা আবারও বলছি, একটা স্বাভাবিক প্রক্রিয়া যখন আপনি একটি জোট সরকারের অংশ হন।
আমার জন্য হ্যাঁ, মানে এবারে এটা অত্যন্ত কঠিন ছিল, কারণ গতবারের মতো নয়। এটা ছিল জোটের অংশ হিসাবে আমি সীমিত সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। গতবার আমার সম্পূর্ণ স্বাধীনতা ছিল যখন আমি একাই প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আমি সহজেই যাকে চাইতাম তাকেই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারতাম। গতবারের মতো নয়, এবারেও আমার জন্য কঠিন ছিল। আমি বুঝি যে আমাদের সহযোগীদের জন্য পরিস্থিতিটা একই, এবং শুধু তাদের জন্যই নয়, মহা আগাড়ি বন্ধনের জন্য। কারণ অনেকেই একটি নির্দিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আপনি জানেন অবশ্যই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে, আপনি জানেন, যারা একটি নির্দিষ্ট বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। জনতা দল ইউনাইটেডের একজন সদস্য, আমার দলের একজন সদস্য, আজিজির দলের একজন সদস্য থেকে একজন সদস্য, অবশ্যই দলের কর্মীরা আছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু যখন একটি আসন শেষ পর্যন্ত কোনো সহযোগী দলের কাছে যায়, আমার দল এবং আমি কখনো কখনো বিদ্রোহী হয়ে যাই। এবং আমি ভারতীয় জনতা পার্টিকেও এই ধরনের পরিস্থিতিতে খুব ভালো সামলাতে দেখেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রায় 3 দিন ধরে রাজ্যে শিবির করে থাকতে দেখেছি যখন এই সব হচ্ছিল। যখন আলোচনা ঘোষণা করা হয়েছিল, উনি প্রায় 3 দিন ধরে এখানে ক্যাম্পিং করছিলেন, এবং উনি আসলে মুখিয়াদের সহ সকলের কাছে পৌঁছেছিলেন। জানেন, উনি তাদের কাছে পৌঁছেছিলেন এটা নিশ্চিত করতে যে বিদ্রোহী বলে কিছু নেই। আমিও একই কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর অবশ্যই জানেন, আপনি সবাইকে শান্ত করতে পারবেন না। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আমি বুঝতে পারছি এবং আমি সেটাকে সম্মানও করি। কিন্তু তারপর জোটের অধীনে প্রতিদ্বন্দ্বিতা করলে এই সীমাবদ্ধতাগুলো থাকে। তাহলে এটা কি ব্যাখ্যা করে যে কেন বিহার, মানে যেহেতু আপনাদের দুটি বড় দল বা জোট আছে, কিন্তু অন্যান্য ভোটের একটি খুব বড় শতাংশ আছে, নির্বাচনে 20-22%, এটা কি প্রধানত বিদ্রোহী প্রার্থীরা? না, তা নয়। মানে এটা শুধু বিদ্রোহী প্রার্থীরাই নয়, মানে হ্যাঁ, মানে এই ছোট জোটগুলো আছে। জানেন, গত বছরের আগের বছর আমি ব্যক্তিগতভাবে ভোট শেয়ারের প্রায় 6% পেয়েছিলাম। অন্যান্য ছোট জোটও আছে যারা একটি অংশ নেয়। এটা আমার অভিজ্ঞতার উপরও ভিত্তি করে, কারণ গতবার আমি নিজে থেকে লড়েছিলাম। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে অবশেষে আপনি জানেন, ঠিক ভোটের আগে নির্বাচনটি দ্বিমুখী হয়ে যায়। বিহারিরা রাজ্যের এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত। তাই রাজনৈতিকভাবে আপনি জানেন তারা খুব সচেতন। তাই অবশেষে তারা তাদের ভোট নষ্ট করতে চাইবে না। তাই আপনি জানেন, এটাও আমি উপলব্ধি করেছি আমার গত নির্বাচনের সময়, যে আমার সব প্রার্থীরা, আমার বেশিরভাগ প্রার্থীরা, তারা খুব আত্মবিশ্বাসী ছিল যে আপনি জানেন আমরা সত্যিই ভালো ফল করতে চলেছি। কিন্তু তারপর ঠিক ভোটের একদিন আগে বা আগের রাতে আপনি জানেন পুরো দৃশ্যপটটাই বদলে গেল। কারণ এই ভাসমান ভোটাররা অবশেষে তারা গিয়ে সেই প্রার্থীকে ভোট দেয় যে একটা পরিবর্তন আনবে, আপনি জানেন। এবং এটা শুধুমাত্র দ্বিমুখী হয়ে যায়। তাই তারা এমন কাউকে ভোট দিতে চাইবে না যদি তাদের মনে হয় যে তাদের ভোট নষ্ট হতে পারে। তাই আমার মনে হয় না এই শতাংশটা উদ্বেগের কারণ হবে। এই বাক্যটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আমরা চারিদিকে ঘুরছি এবং ছাত্রছাত্রী, পুরুষ, কিছু মহিলাদের কাছ থেকেও যে অন্যতম প্রধান বিষয়গুলি উঠে আসে তা হলো এই নিষেধাজ্ঞাটি লাগাম ছাড়া হয়ে গেছে। লোকেরা পাউডার এবং ট্যাবলেটের আকারে ড্রাগ পাচ্ছে। মদ আপনার দরজায় পৌঁছে দেওয়া হয়, এর বেশিরভাগই ভেজাল। মদ নিষিদ্ধকরণ ঐতিহাসিকভাবে বিশ্বের সর্বত্র একটি সম্পূর্ণ ব্যর্থতা হিসাবে প্রমাণিত হয়েছে এবং আপনি এটি চালু করেছেন। এবং আরও খারাপ ব্যাপার হলো আপনি এখানে বিদেশি বিনিয়োগ চান। যদি তারা জানতে পারে যে এই রাজ্যটি অ্যালকোহল মুক্ত, তাহলে আপনি বিনিয়োগকারী পাবেন না।
বিষাক্ত পণ্যের ঝুঁকির কারণে শুধু বেআইনি বাজারই বিপজ্জনক নয়, এটি বিনিয়োগেও বাধা সৃষ্টি করে। আপনি কি এটা চালিয়ে যাবেন? আচ্ছা, অবশেষে 14ই নভেম্বরের পরে যে নতুন সরকার গঠিত হবে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অবশ্যই মানে বিভিন্ন দলের বুঝলেন এই বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে। আপনার মতামত কি? আচ্ছা, আমি এর পেছনের পুরো ধারণাটিকে সমর্থন করি, বুঝলেন। যদি আমার ঠিক মনে থাকে, আমার মনে হয় এটা 2016 সালে চালু করা হয়েছিল আমার মনে হয়। হ্যাঁ, এবং সেই সময়ে আমি বিরোধী দলে ছিলাম এই অর্থে যে আমি এনডিএ জোটের অংশ ছিলাম এবং মুখ্যমন্ত্রী মহাজোটে ছিলেন, তিনি রাষ্ট্রীয় জনতা দলের সাথে ছিলেন এবং সেই সময়েই এটি ঘোষণা করা হয়েছিল। তাই তাত্ত্বিকভাবে আমি এই ধারণাটি নিয়ে খুব প্রভাবিত হয়েছিলাম। তবে আমি এটাও বিশ্বাস করি যে এই ধরনের ধারণাকে শিক্ষার মাধ্যমে প্রচার করা প্রয়োজন, বুঝলেন। তাদের ঠিক আর ভুলটা বলা, বুঝলেন, পুরো ধারণাটার ভালো মন্দ দিকগুলো। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আপনি ব্যর্থ হয়েছেন। প্রতিবেশী রাজ্যগুলি থেকে মদ পাচারের ঘটনা, সেই সাথে রাজ্যের মধ্যে অবৈধভাবে বিষাক্ত মদ তৈরির ঘটনা সম্পর্কে আমরা অবগত। সুতরাং অবশ্যই জানেন তো, আমাদের কাছে এই ধরনের উদাহরণ আছে যা সত্যিই। আপনার কি মনে হয়, এটা কি চলতে থাকা উচিত নাকি এটা বন্ধ করে দেওয়া উচিত? আচ্ছা, হয় আপনি এর মধ্যে আছেন অথবা আপনি এর বাইরে। আমরা একটা মধ্যপন্থাও নিতে পারি। হ্যাঁ, এটা আমার এবং আমার দলের জন্য উদ্বেগের বিষয় এবং আমি নিশ্চিত যে আমি যখন শেষ পর্যন্ত নীতি নির্ধারণের সাথে জড়িত হব তখন এর সমাধান করা হবে। কারণ এখন পর্যন্ত আমার দল শুধুমাত্র রাজ্য সরকারকে সমর্থন করেছে, কেন্দ্রীয় স্তরের মতো নয়, এবং কখনো এর অংশ ছিল না, শুধুমাত্র একটি সংক্ষিপ্ত সময় ছাড়া যখন আমার কাকা মন্ত্রী ছিলেন। সুতরাং হ্যাঁ, মানে আমরা এই বিষয়টি তুলব এবং অবশ্যই দল এই বিষয়ে আমাদের উদ্বেগ এবং আমাদের মতামত এবং আমাদের পরামর্শগুলি তুলে ধরবে। তাহলে আপনি এর বিরুদ্ধে? আমি এটাকে সাদা কালো বলবো না। আমি এর ধারণার সাথে একমত, কিন্তু এর প্রয়োগের জন্য সামান্য সংশোধনের প্রয়োজন হতে পারে। আপনি বলেছেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মন্ত্রী, আপনিও বলেছেন যে বিহারের মানুষ রাজনৈতিকভাবে খুব বিচক্ষণ। যদি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আগামী 2-3 দিনের মধ্যে ঘোষণা না করেন যে এনডিএ ক্ষমতায় এলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, আপনার কি মনে হয় এটা একেবারে তৃণমূল স্তরের ভোটিংকে প্রভাবিত করবে? কারণ বিহারের মানুষের মধ্যে নীতিশ কুমারের প্রতি প্রচুর সম্মান ও ভালোবাসা আছে। আমার মনে হয় না যে আমাদের এটা এত বিশদভাবে বলার দরকার আছে। জানেন তো, আমরা এটা খুব স্পষ্টভাবে বলে আসছি, আমরা ওনার নেতৃত্বেই নির্বাচনে লড়ছি। জানেন, মানে আমি বুঝতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন যা বলেন, কারণ তিনি আমাদের দেশের অন্যতম সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন, তাকে তার কথাবার্তায় খুব সতর্ক থাকতে হয়, বিশেষ করে যখন এমন একটি জোট সরকারের সঙ্গে কাজ করতে হয় যেখানে শরিক দল রয়েছে। জানেন, যদি এটা শুধু একটাই দল হতো তাহলে তিনি সহজেই সেই সিদ্ধান্তটা নিয়ে ঘোষণা করে দিতে পারতেন, তাই না? একাধিক দল জড়িত থাকা সত্ত্বেও আমি মনে করি বিহারের মানুষের কাছে বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছিল। গত নির্বাচন, যেখানে মুখ্যমন্ত্রীর দল তুলনামূলকভাবে কম আসন জিতেছিল, তা এর অন্যতম বড় উদাহরণ। তা সত্ত্বেও তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল কারণ তাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এটা স্পষ্ট করা হয়নি, ওনারা এটা বিশদভাবে বলেননি এবং মানুষ সেটারই জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি সত্যি মনে করি না যে আপনাকে এটা এত বিশদভাবে বলতে হবে। বিহারের মানুষ জানেন এবং বোঝেন, এবং আমরা এই কথাটিকেই বারবার জোরালোভাবে বলার জন্য এখানে আছি,
যতবার বিরোধীরা শুনতে চায়। কিন্তু চিরাগ, শিখা যা জিজ্ঞাসা করেছেন আমার প্রশ্নটা সেই সম্পর্কিত। আমার বক্তব্য হলো যে আপনি 2020 সালকে একটি দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু 2020 নীতিশ কুমার প্রেস কনফারেন্সে বসে 20টা প্রশ্নের উত্তর দিতেন, আর আজকের নীতিশ কুমার 2 বছর ধরে মিডিয়ার মুখোমুখি হননি। এবং আজ আপনাদের জোটের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো যে যাকে আপনারা বলছেন মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি মিডিয়ার 2টো প্রশ্নেরও উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। ওনার অবস্থা আপনি আমাদের চেয়ে ভালো জানেন। আপনার কি মনে হয় না যে আপনারা বিহারে... আমি বলছি যে আমি আপনার চেয়ে ভালো জানি না। না, আপনি... আমি নিশ্চিতভাবে জানি যে ধারণা তৈরি করা হচ্ছে তা ভুল। আপনার এটা করার প্রয়োজন হওয়া উচিত নয়। আপনার কি মনে হয় না যে আপনারা বিহারের মানুষের সাথে একটু অবিচার করছেন? ভোট ব্যাংকের রাজনীতির জন্য আপনারা জোর দিয়ে বলছেন যে একজন মানুষ যিনি শারীরিকভাবে সুস্থ নন তিনি আপনাদের নির্বাচিত নেতা এবং আপনারা তার অনুগত থাকবেন, যদিগত থাকবেন, আপনারা তিনি বর একই থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো 25 থেকে 30 আবার নীতিশ, যা আপনি সমর্থন করছেন। যেহেতু আপনি একটি গুরুতর প্রশ্ন করেছেন, তাই একই রকম গুরুত্ব সহকারে তার উত্তর দেওয়া প্রয়োজন। কারণ একটি ধারণা তৈরি করার এবং একটি বয়ান গড়ে তোলার জন্য খুব জোরালো চেষ্টা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে এই বিষয়টি বারবার বাড়িয়ে বলা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী যিনি সময় মতো পুরো জোটটিকে ডিজাইন করেছেন এবং সাজিয়েছেন, তারা শুধু আসন ভাগাভাগি, নির্বাচন এবং তাদের প্রার্থী দাঁড় করানোই করেনি, বরং তারা নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিল। অন্যদিকে যে জোট এমনকি নিজের শরিক দলগুলোকেও জায়গা দিতে পারেনি, এমন পরিস্থিতিতে মানসিকভাবে কে বেশি শক্তিশালী? এই মুখ্যমন্ত্রী বেশি শক্তিশালী, যিনি নির্বাচনী প্রচারেও নেমে পড়েছেন। যখন এই লোকেরা একটি এয়ার কন্ডিশন ঘরে বসেছিল তখনও তারা আসন বন্টন করছিল, আর তারপর অবশেষে তারা একটি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ধারণা নিয়ে সামনে আসে। আমি বিশ্বাস করি না যে রাজনীতিতে কোনো বন্ধুত্বপূর্ণ সংগ্রাম হয়। কলেজের বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মতো কোনো ব্যাপার নেই। হয় আপনারা বন্ধু, না হলে একে অপরের সাথে লড়াই করছেন, এবং আপনি এর প্রতিক্রিয়া অন্য একটিতে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ ধরা যাক একটি জেলায় 6টি বিধানসভা আছে এবং তার মধ্যে একটিতে কংগ্রেস এবং আরজেডি একে অপরের বিরুদ্ধে লড়ছে। আমি সেই জেলা সভাপতির ভূমিকা বুঝতে চাই, যিনি এক জায়গায় গিয়ে অন্য দলের একজন নেতাকে গালিগালাজ করবেন এবং তারপর অন্য 5টি জায়গায় গিয়ে তাদের সমর্থন চাইবে। এরকমটা হয় না। তো এমন পরিস্থিতিতে এটা একটা বৃহত্তর মানসিক শক্তির পরিচয় দেয়, যেখানে মুখ্যমন্ত্রী এত বন্ধুত্বপূর্ণভাবে পুরো জোটটা তৈরি করেছেন এবং প্রচারও শুরু করে দিয়েছেন। আর অন্যদিকে যদি মহাজোট ব্যর্থ হয়, তাহলে দুর্বলতা তো তাদের মধ্যেই, তাই না? আমাদের মধ্যে তো নয়। চিরাগ পাসওয়ান কি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তার লক্ষ্য ছেড়ে দিয়েছেন, নাকি তিনি এখনও হতে চান? আর সেটা কবে হবে? কবে তাদের সুযোগ আসবে? এটাই আমার লক্ষ্য, এটাই আমার স্বপ্ন। দেখুন, আমি এই সত্যিটা থেকে পিছিয়ে যাব না, কারণ আমিও বিহার ফার্স্ট, বিহারি ফার্স্টের কথা বলি। তো যতক্ষণ না আমি নিজেকে সম্পূর্ণভাবে বিহারের উপর কেন্দ্রীভূত দেখতে পাচ্ছি, আর একজন তৃতীয়বারের সাংসদ হিসাবে আমি এটা বুঝি এবং মানি যে কেন্দ্রীয় সরকারে থাকার কিছু সীমাবদ্ধতা আছে। জানেন, যতক্ষণ না আপনি বিহারে আসেন, আর আমি তো এই নির্বাচনেই আসতে চেয়েছিলাম। আপনি এটা খুব ভালো করে জানেন। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আলোচনায় এত দেরি হয়ে গিয়েছিল যে আমি আসতে পারিনি। কিন্তু হ্যাঁ, আজকের দিনে, এবং যেহেতু আমি ধ্যানেও অনেক বিশ্বাস করি, তাই বর্তমান মুহূর্তের উপর মনোযোগ দেওয়াই বেশি জরুরি। ভবিষ্যতে কি আছে, যখন সময় আসবে তখন দেখা যাবে। কিন্তু আজকের দিনে আমরা যখন 2025-এর বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে আলোচনা করছি, এই মুহূর্তটার উপর মনোযোগ দিলে মুখ্যমন্ত্রীর পদের জন্য কোনো শূন্য পদ নেই, আর আমিও তার দাবিদার নই। একজন সহযোগী হিসাবে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যা আমি পালন করার চেষ্টা করছি। আপনি আপনার আসনের 20% মহিলা বা প্রার্থীদের দিয়েছেন, তাদের মধ্যে 6 জনকে। 6টা বাজছে। জোটটি মহিলাদের টাকা এবং অন্যান্য উপহার দেওয়ার উপর খুব জোর দিচ্ছে।
একটি জোট হিসাবে আপনাদের প্রচারের কেন্দ্রবিন্দু কি মহিলারা, এবং আপনি কি এটিকে এমন কিছু হিসাবে দেখেন যা আপনাকে জিতিয়ে দেবে? অবশ্যই মহিলারা জনসংখ্যার অর্ধেক অংশের প্রতিনিধিত্ব করেন, শুধু আমার দেশেই নয়, সারা বিশ্ব জুড়ে। তাই অবশ্যই সেই প্রতিনিধিত্বের অনেক 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 বেশি প্রয়োজন। এবং এছাড়াও যখন আমি আমার সমীকরণ নিয়ে কথা বলি, যখন আমি বিহারের রাজনীতিতে এগিয়ে যাওয়ার জন্য নিজের জন্য যে ধরনের সমন্বয় দেখি, তা হলো আমার এমওয়াই সমীকরণ। আপনারা জানেন অন্য দল রাষ্ট্রীয় জনতা দলের এমওয়াই সমীকরণ আমরা দেখেছি, এবং এটা আমাকে সত্যিই অবাক করে যে একজন তরুণ নেতা, বিহার বিধানসভার বিরোধী দলনেতার মতো কেউ, আমার ছোট ভাই তেজস্বী, জানেন যখন সে এখনো এটা নিয়ে কথা বলে, রাজনীতির রক্ষণশীল শৈলী নিয়ে, জানেন এমওয়াই সমীকরণ নিয়ে কথা বলে, যেখানে এম মানে পুরোপুরি সাম্প্রদায়িকতা এবং ওয়াই মানে পুরোপুরি বর্ণবাদ, জানেন। তাই আমার নিজেরও একটা মাই সমীকরণ আছে, যেখানে আমার এম হলো মহিলাদের জন্য এবং আমার ওয়াই আমার রাজ্যের যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতিভেদের ঊর্ধ্বে, জাতি সাম্প্রদায়িকতা সব কিছুর বাধা দূর করে। আমি চাই আমার রাজ্যের সমস্ত তরুণ তরুণীরা আমার সাথে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট এই ভাবনার জন্য একজোট হোক। আমার রাজ্যের মহিলারা আমার সাথে একজোট হন বিহার ফার্স্ট ভাবনার জন্য। তাই এটাই আমার এমওই সমীকরণ। এমনকি লোকসভাতেও জানেন, যখন আমি খুব সীমিত সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, মাত্র 5টি আসনে, কিন্তু আমি সত্যিই খুশি এবং খুব গর্বিত বোধ করি যে ওই 5টি আসনের মধ্যে 2টি মহিলা প্রার্থীকে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে 4 জনই ছিল তরুণ। তাই আমার সমীকরণটি অটুট রয়েছে এবং এভাবেই আমি নিজেকে এগিয়ে যেতে দেখি। প্রশান্ত কিশোর, এবং এইবার তার প্রভাব সম্পর্কে আপনি কি মনে করেন? তো হ্যাঁ, মানে উনি প্রভাব ফেলার জন্য কঠোর চেষ্টা করছেন, এবং আবারও মানে যদিও আমি ওনার কাজের ধরনের উপর খুব বেশি মনোযোগ দিইনি, কিন্তু তারপরেও, কারণ আমি নিজেকে 5 বছর আগের একই রকম পরিস্থিতিতে দেখি, জানেন যখন আমি একা প্রতিদ্বন্দ্বিতা করছিলাম এবং আমার রোড শো এবং অন্যান্য অনুষ্ঠানে এই বিশাল জমায়েত এবং এই জানেন বিশাল উল্লাসকারী জনতা থাকতো। মনীষ ভাইও এই সব কিছু দেখেছেন। তো হ্যাঁ, আমিও খুব আত্মবিশ্বাসী ছিলাম যে জানেন আমি যা ফল করেছিলাম তার চেয়ে অনেক ভালো ফল করব। আমি মাত্র একটি আসন পেয়েছিলাম এবং অবশেষে সেই ব্যক্তিটিও আমার দল ছেড়ে চলে যায়। আমি যতটা করেছি তার চেয়ে অনেক ভালো করার আশা করছিলাম, যেটা আমাকে আমার আগের বক্তব্যে ফিরিয়ে আনে যে নির্বাচন শেষ পর্যন্ত দ্বিমুখী হয়ে ওঠে, কারণ বিহারের মানুষ এতটাই সচেতন যে তারা তাদের ভোট নষ্ট করতে চায় না। তাই আমি মিস্টার প্রশান্তকে একই মঞ্চে দেখছি, জানেন যেখানে তিনি হয়তো অনেক বাহবা পাচ্ছেন এবং অনেক ভিড় হচ্ছে ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত যখন ভোট পড়বে সেটা হয় মহাজোটের জন্য হবে অথবা এনডিএ এর জন্য। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। হয়তো এখানে ওখানে 2-1টা আসন তিনি জোগাড় করতে পারবেন, কিন্তু তার পরপর লড়াইটা হবে শতাংশের হিসাবে আরও ভালো ভোট পাওয়ার জন্য, তার থেকে বেশি কিছু নয়। যদি আপনার সংখ্যার প্রয়োজন হয় তাহলে আপনি কি তার সাথে জোট করতে রাজি হবেন যদি তিনি ভালো ফল করেন? আমি দ্বিধাগ্রস্ত, কারণ তার কাজের ধরন এবং ধারণা আমাদের থেকে খুব আলাদা, বিশেষ করে এনডিএ এর বিষয়ে। তাই আমি সত্যিই মনে করি না যে যদি তিনি খেলায় থাকেন, যদি তিনি ভবিষ্যতেও এখানে থাকতে থাকেন, আপনি কি তাকে একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখেন? মানে আমি বলতে চাইছি, আমি তার ধারণাটা এই অর্থে পছন্দ করি যে, আবার জানেন আমি সত্যি এমন একজনকে প্রশংসা করি যিনি জাতপাতের ঊর্ধ্বে কথা বলেন। আমার রাজ্যকে এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সাংসদ এবং বিধায়কদের নির্বাচিত করা বন্ধ করতে হবে শুধুমাত্র কারণ তারা আমাদের জাত বা ধর্ম থেকে আসে। তাই আমাদের এই বাধা ভাঙতে হবে, এবং আমার মতো তিনিও আবার এমন একজন জানেন যিনি এই সমস্ত জাতপাত এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কথা বলেন। তিনি প্রকৃত উন্নয়ন নিয়ে কথা বলেন, তিনি শিক্ষা নিয়ে কথা বলেন, যা আমার রাজ্যের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তাহলে ভবিষ্যতে কি আছে? আমি কোনো জ্যোতিষী নই যে এ বিষয়ে মন্তব্য করব, কিন্তু রাজনীতিতে আপনি কখনো না বলতে পারেন না। আপনার কথা শুনে
মনে হচ্ছে আপনি তাকে এতটাই শ্রদ্ধা করেন যে বিজেপি এবং নিশ্চিতভাবে নীতিশের চেয়ে আপনার সঙ্গে তার মিল বেশি, তাই তিনিই আপনার নায়ক। না না, অবশ্যই না। না, কিন্তু আপনার সঙ্গে ওর মিল বেশি। আমি রজত এবং তেজস্বীর মতো নন এমন মানুষদের পছন্দ করি। ওরা এখনো জাতপাত এবং সাম্প্রদায়িকতার উপর মনোযোগ দিয়ে এক রক্ষণশীল ধরনের রাজনীতি করেন। তাই আমি সত্যিই প্রশংসা করি এবং আমি মনে করি যে এটাই আমাদের দেশের গণতন্ত্রের সৌন্দর্য, যে যত বেশি সংখ্যক মানুষ থাকবেন বাছাই বা নির্বাচন করার জন্য আপনার কাছে তত বেশি বিকল্প থাকবে। সুতরাং আমি মনে করি আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো যে মানুষকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক তারা কাকে নেতা হিসেবে দেখতে চান। উনি কি 2020 সালে আপনি যা করেছিলেন তাই করতে পারেন, অর্থাৎ এনডিএর ভোটে এতটাই ভাগ বসানো যে আপনারা ওরা প্রায় নির্বাচনটা হেরেই গেছিলেন? প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আমরা 5 জন একসাথে 5টি দল, একটা খুব খুব শক্তিশালী জোট, এবং যা আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তা হলো উপনির্বাচনের সময় আমরা যে ধরনের ফবল দেখেছি। জানেন তো, আমাদের এই 4টি আসনে উপনির্বাচন ছিল যেটাকে এক ধরনের সেমিফাইনাল হিসাবে ধরা হচ্ছিল। সেমিফাইনাল, হ্যাঁ, তাই এটাকে সবসময় সেমিফাইনাল হিসেবেই দেখা হয়। তখন আমরা 100% স্ট্রাইক রেটও রাখতে পেরেছিলাম। আমাদের এনডিএর 4 জন প্রার্থী নির্বাচনে জিতেছেন। প্রদত্ত লেখাটি আগে থেকেই ইংরেজিতে আছে। যেমন ধরুন বেলাগঞ্জ, জানেন গত 34 বছর ধরে ওই আসনটা কখনোই এনডিএর কাছে আসেন। আমরা ওই আসনটা জিততে পেরেছি। 1 দশকেরও বেশি সময় ধরে আমরা তরারি আসনটা কখনোই জিততে পারিনি। আমরা ওই আসনটাও জিততে পেরেছি। আমি নিশ্চিতভাবে জানি যে এই 5টি দল একটি জোট গঠন করেছে। গতবারের মতো এনডিএ খুব বিভক্ত ছিল। প্রদত্ত লেখাটি আগে থেকেই ইংরেজিতে আছে। গতবার আমি আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং উপেন্দ্র কুশওয়াহা অন্য একটি জোটে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কিন্তু এইবার আমরা সবাই একসাথে আছি এবং জানেন, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ধারণা নিয়ে এক ধরনের বিভক্ত মহাজোট রয়েছে। এমনকি যদি আমরা সেই পরিস্থিতিতে শুধু জিতে সরকার গঠন করতে পারতাম, আমার মনে হয় আজ আমরা খুব সুবিধাজনক অবস্থানে আছি। আপনাকে অনেক ধন্যবাদ।